সপ্তাহের প্রথম কাজের দিনে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত সোমবারই আপনাদের মনে থাকবে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্ন থেকে এবং সেখানেই জানিয়েছিলেন যে আজ মন্ত্রিসভার দ্বিতীয় যে বৈঠক হবে নবান্নে, সেখান থেকে কিন্তু মূলত ডিএ, আরজি কর মামলা এবং পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে কিন্তু এখন আগ্রহ একেবারে তুঙ্গে রয়েছে। গত সপ্তাহে বৈঠকের পর প্রথমবার নবান্ন থেকে কি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজি কর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দীপক, আজকে কখন রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক? কারণ আজকে কিন্তু একেবারে জল্পনা কল্পনা নয়, আগ্রহ তুঙ্গে রয়েছে সকলে। তবে 11 তারিখের বৈঠকের পরে তিনি যেটা জানিয়েছিলেন, বেশ কিছু ঘোষণা করেছিলেন। তার মধ্যে বেশ কিছু ঘোষণার মধ্যে ছিল আয়ুষ্মান ভারত, 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি দিয়ে দেওয়া, তাদের প্রয়োজনীয় জমি। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে গোটা নির্বাচনী প্রচারাভিযান জুড়ে আপনাদের মূল অভিযোগের জায়গা ছিল যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তখন তিনি জানান যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি, যেগুলো পরবর্তী বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠক হবে সেই বৈঠকে 11টার সময় আজকে হবার কথা নবান্নে, সেই বৈঠকে আলোচনা হবে। সেখানে মূলত কি আলোচনা হবে তিনি বলেছিলেন যে ডিএ সংক্রান্ত বিষয়, সেটা ওদের ইস্তেহারও ছিল এবং প্রতিটি জনসভাতেও তারা বলেছিলেন এবং স্বয়ং ওদের নেতা, বিজেপির নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলেছিলেন যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জন্য নতুন পে কমিশন গঠিত হবে এবং সেই পে কমিশন থেকে নতুন তাদেরকে বেতন পরিকাঠামো ঘোষণা করা হবে এবং সেটা সম্পর্কে আজকে সম্ভবত ঘোষণা হতে পারে ক্যাবিনেট বৈঠকের পরে, যে তাদের বকেয়া কবে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে এবং যে বকেয়া নিয়ে আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাবি ছিল, আদালতের নির্দেশ ছিল, তারপরেও সেটা পূরণ করা সম্ভব হয়নি। সেটা সম্পর্কে আজকে কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং দ্বিতীয়ত পে কমিশনের ব্যাপারে তারা কি ঘোষণা করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। আর দ্বিতীয় ঘোষণা তিনি বলেছিলেন যে আরজি কর সংক্রান্ত, আমরা জানি যে আরজি কর সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরেকটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কি ভূমিকা ছিল আরজি করের ঘটনায় সেটা তারা খতিয়ে দেখবে। আজকে ক্যাবিনেটে সেটা নিয়ে আলোচনা হবে কিনা সেই প্রশ্ন কিন্তু থাকছে। পাশাপাশি দুর্নীতির বিষয়ে তিনি বলেছিলেন যে 18 তারিখের বৈঠকে দুর্নীতির বিষয়ে আলোচনা করা হবে। এখন দুর্নীতির বিষয়ে কোন বিষয়ে আলোচনা করা হবে সেটা তিনি বলেন, কিন্তু পরবর্তীকালে গত 7 দিনে তার বারবার ইঙ্গিত ছিল যে লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছিলেন। আমরা জানি যে সারদা কাণ্ডের পরে লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে আসে। প্রাক্তন মন্ত্রী, আবাসন মন্ত্রী সিপিআইএম এর গৌতম দেব, তিনি প্রথম সাংবাদিক সম্মেলন করে লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এবং যার কর্ণধার হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছিলেন। পরবর্তীকালে মুকুল রায় লাগাতার এটা নিয়ে প্রচার একেবারে, অর্থাৎ একাধিক ইস্যু নিয়ে আজকের মন্ত্রিসভার এই দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে অবশ্যই আজকে সকাল 11টায় মন্ত্রিসভার যে বৈঠক হবে সেখানে ডিএর দিকে বাড়তি আগ্রহ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। আর বিধানসভা ভোটের আগেই কিন্তু বিজেপির যে সংকল্পপত্র তাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতা এলে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी।
চলতি বছরের 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ এর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। পুরো 100% বকেয়া ডিএই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে, এমন নির্দেশই কিন্তু দিয়েছিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 জন সদস্যের কমিটি গঠন করে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে এবং বাকি টাকা কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, কত কিস্তিতে দেওয়া হবে তাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা নির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে, এমনটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তৎকালীন রাজ্য সরকার কিন্তু বকেয়া ডিএ মেটায়নি, বরং 6 মার্চ বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিধানসভা ভোটে খরচের কারণ দেখিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করে তারা। শেষে 15ই মার্চ বিধানসভা ভোটে দিনক্ষণ ঘোষণার 55 মিনিট আগে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। আর এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। গত সোমবার অর্থাৎ 11 তারিখ প্রথমবারের জন্য মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং সেই দিন একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানান তিনি। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর সহ একগুচ্ছ সিদ্ধান্তের কথা গত সোমবারই জানিয়েছিল রাজ্য সরকার। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির কথাও কিন্তু জানানো হয়েছিল গত 11 তারিখের বৈঠকের পর। বিজ্ঞপ্তি জারি করলো এবার রাজ্য সরকার। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। গ্রুপ এ পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44 বছর। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 45 বছর। রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। 2026 সালের 11ই মে থেকে নির্দেশ কার্যকর, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটা আজকে আমরা করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।